শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। অথবা ভোর হলো দোর খুলো খুকুমনি ওঠরে, ওই দেখো জুঁই শাখে ফুল খুকি ছোটরে। মনে পড়ে কবিতাগুলো? হ্যাঁ, সকালে কবিতাগুলো বলছিলাম কেন জানেন? কারণ প্রতিটা সকাল আমাদের মনের মাঝে দিয়ে যে একটা নতুন পরশ, যে নতুনের মাঝে আমরা পাই স্নিগ্ধতার ছোঁয়া। আসলে সকাল এলে আমরা জেগে উঠি নতুন একটি দিনের আলোয়, যে আলো আমাদের মনটাকে ভালো করে দেবে, মনে এনে দেবে উন্মাদনা। কেননা আমরা সবাই ভালো চাই, আর ভালো চাইলে তো ভালো থাকা যায় না। এজন্য দরকার প্রাণ শক্তি। নতুন সকাল এসে সেই প্রাণ শক্তিকে জাগিয়ে দেয় মনের ভেতর। দরকার ইতিবাচক ভাবনা, সেই সাথে দরকার ভালো কিছু করবই এমনই এক প্রতিজ্ঞা। নতুন মাখাই সকালে আজকে দর্পণ থেকে সবাইকে জানাই মন ভালো করার শুভেচ্ছা, জানাই দর্পণ শুনবার আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা যেমন আমাদের ভালো চাই, তেমনি ভালো চাই আমাদের এই দেশের। এই দেশ এখন এক নতুন বাংলাদেশ। এই তো গত আগস্টে আমরা পেয়েছি নতুন এক বিষয়, নতুন স্বাধীনতা, যার মূলে ছিল এদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলন সফল হয়েছে। শ্রোতা সঙ্গীরা, যে আন্দোলন এখন নতুন দেশ গড়ার স্বপ্নটাও জাগিয়ে দিয়েছে, আমাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সমৃদ্ধ জাতি গঠন এখন সময়ের দাবি। তাই এ সময় সবার কিন্তু এক হতে হবে, এটা এক হবারই সময়। এক হতে হবে দেশের ভালোর কথা ভেবে, কারণ দেশের ভালো মানেই আমাদের ভালো। এবং আমরা যে যে সেক্টরে আছি সেখানেও যেন বৈষম্য না হয়, সে বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখব। দেশের পরিবর্তন, আমাদের ভাগ্যের পরিবর্তন, আমাদের সমৃদ্ধ জাতি গঠনে দরকার উপযুক্ত শিক্ষা পদ্ধতি। আর এই শিক্ষা পদ্ধতিতেও সংস্কার আনার কথা ভাবছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আছেন আমাদের মধ্যমণি হয়ে, অতএব আমরা ভেবে নিতেই পারি যা হবে সব কিছু ভালোই হবে। আমরা এই কথাটাও বিশ্বাস করি, সমৃদ্ধ জাতি গঠনে প্রয়োজন হয় কি? প্রয়োজন হয় দক্ষ জনশক্তি, যে জনশক্তি মাঝে থাকবে প্রশিক্ষিত তরুণ প্রজন্ম। কারণ তরুণদের প্রাণশক্তি কাজের সফলতাকে ডেকে আনতে সহযোগিতা করে। আমরা চাই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণ বৈষম্যহীন এক সমাজ, যা উন্নত জাতি গঠনের আদর্শ হয়ে উঠবে। উন্নত এবং সমৃদ্ধ জাতি গঠনে দরকার সব জাতির মধ্যে সম্প্রীতির সম্পর্ক। এই সম্প্রীতির সম্পর্ক আমাদেরকে দেশ গড়ার কাজে একতাবদ্ধ করবে, যা আমাদেরকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে অনুপ্রাণিত করবে। আমরা যেমন চাই তেমন কাজ করা সহজেই সম্ভবপর হয়ে উঠবে। কথায় নয়, কাজেও এর প্রমাণ রাখতে হবে। একদম, আমি এটার সঙ্গে একদমই একমত। কথায় নয়, কাজে প্রমাণ রাখতে হবে। যেমন এই যে আমরা প্রমাণটা পেয়েছি স্বৈরাচারী সরকারের পতনের পর, মাদ্রাসা ছাত্ররা রাত জেগে পাহারা দিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, যা সত্যি সম্প্রীতির একটা নজির হয়েছে, তাই না? এমন ভালো কাজ যত বেশি হবে, ততই সমৃদ্ধ জাতি গঠনের কাজটা সহজ এবং সুন্দর হবে। তাই আসুন না, আমরা সবসময় সম্প্রীতির সম্পর্ক অটুট রাখি, মনের ভেতর লালন করি অসাম্প্রদায়িক চেতনা। কার কি ধর্ম সব ভুলে গিয়ে একে অন্যের জন্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয়। আমাদের সমৃদ্ধ জাতি গঠনে দরকার বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা এবং তা বাস্তবায়ন করা, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্ব দিয়ে ভাবছে। এর মাঝে কিছু কিছু প্রশ্ন, কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি সঠিক পরিকল্পনা বাস্তবায়িত হলেই সমৃদ্ধ জাতি গঠন এদেশের উন্নয়নে রাখবে ভূমিকা। আমরা সবাই এক হয়ে এক মনে কাজ করলেই ত্বরান্বিত হবে, লক্ষ্যে পৌঁছবার দৃঢ় সংকল্পের অঙ্গীকার পূরণ হবে।
এবারে আজকের দর্পণে যা যা থাকছে সেটা জানিয়ে যাই, তারই সূচি পরিচিতি। আজ সোমবার, তাই আজও আবার দর্পণ থেকে আমরা একে একে অর্পণ করব এই দিনে রূপালী সংস্কৃতি, বাংলার গৌরব, অপরূপ বাংলা এবং এই 1 মিনিট, জসিমের চোখটা লাল কেন? হ্যাঁ, রাতে ঠিক মতো ঘুম হয়নি, এই জন্য সকালে তাড়াহুড়ো করে এসেছো। আজকে যে কবিতাটা শোনাবো সেটা কিন্তু এরকমেরই, তোমার চোখ লাল কেন। আচ্ছা, কার কবিতা? সেটা না হয় সারপ্রাইজ থাক, সেটা আমরা শেষেই বলবো। শেষে জানবো, ওকে। আসুন আমরা তাহলে সবাই আবার শুনতে থাকি মনোযোগ দিয়ে। প্রিয় বন্ধুরা, সূচি অনুযায়ী আজ প্রথমে শোনাবো এই দিনে পর্বটি। এই পর্বকে আমরা মোটামুটি 3টি ভাগে উপস্থাপিত করে থাকি। প্রথম ভাগে থাকে ইতিহাসের উল্লেখযোগ্য কিছু ঘটনার বিবরণ, দ্বিতীয় ভাগে থাকে কিছু বিখ্যাত মানুষের জন্মগ্রহণের কথা, এবং সবশেষ বা তৃতীয় ভাগে থাকে দেশ বিদেশের বিখ্যাত কিছু মানুষের মৃত্যুবরণের তথ্য কথা। এবার নিবেদন করছি আজকের এই দিনে পর্বটি। চলুন শুনি আজকের কিছু অজানা তথ্য। এটা কিন্তু আমাদের মানতেই হবে যে প্রতিটি দেশেরই আছে ইতিহাস এবং ঐতিহ্য। ইতিহাস বলছে আজ হলো সৌদি আরবের জাতীয় দিবস। নিজ রাজ্যের ঘোষণা এবং নতুন নামকরণ স্মরণে প্রতি বছর 23শে সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস পালিত হয়ে আসছে। 1965 সাল থেকে উৎসবের আমেজে পালিত হয়ে আসছে দিবসটি। নিউ ইয়র্কের একটি পত্রিকা ছিল দ্য ডেইলি সান। 1833 থেকে 1950 সাল পর্যন্ত এই পত্রিকার প্রকাশ অব্যাহত ছিল। আমেরিকার একটি সাড়া জাগানো পত্রিকা হিসেবে দ্য ডেইলি সান প্রথম প্রকাশিত হয় 1833 খ্রিস্টাব্দের আজকের দিনে। সৌরজগতের 8ম গ্রহ এবং সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ, যেটা রোমান সূর্য দেবতা নেপচুনের নামে নামাঙ্কিত। এই নেপচুন গ্রহটি পরিধিতে 4র্থ এবং ভরের সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ। আচ্ছা, পৃথিবীর ভরের, আচ্ছা ভর মানে এখানে ওজনটা মিন করছে। আচ্ছা, পৃথিবীর ভরের 17 গুণ। এটা দেখতে অনেকটা ইউরেনাস গ্রহের মতোই। এই নেপচুনে রয়েছে আবার 14টা উপগ্রহ। 1846 খ্রিস্টাব্দে এই দিনে ইয়োহান গেল এই নেপচুন গ্রহটি আবিষ্কার করেন। একসময় আমাদের পৃথিবী ছিল যুদ্ধের মতো, সবসময় যুদ্ধে দিনানিপাত করত। আগেকার মতো যুদ্ধের প্রচলন কিন্তু এখন অতটা দেখা যায় না। পৃথিবীর অনেক দেশের মাঝে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। যেমন ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি ঘটে 1965 সালের আজকের দিনে। পৃথিবীর অনেক দেশ অনেকভাবেই স্বাধীনতা লাভ করেছে। এরই ধারাবাহিকতায় সোভিয়েত ইউনিয়নভুক্ত আর্মেনিয়া 1991 সালের এই দিনে স্বাধীনতা ঘোষণা করে। ওদিকে 1949 সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। ঐতিহাসিক ঘটনা বিবরণ আজ এটুকুই। প্রিয় বন্ধুরা, এখন শোনাব বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের তথ্য কথা। অজিত দত্ত ছিলেন একাধারে কবি, সম্পাদক এবং অধ্যাপক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় BA অনার্স এবং MA উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। অধ্যাপনা করেন বাংলা সাহিত্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। 1907 সালের আজকের দিনে অজিত দত্ত বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। বাংলার প্রগতি সাংস্কৃতিক আন্দোলনে পুরোধা হিরণ কুমার সান্যাল 1899 সালে আজকে তিনি জন্মগ্রহণ করেন। বিখ্যাত নাট্য সমালোচক এবং নাট্যকার ছিলেন উইলিয়াম আর্চার। 1856 খ্রিস্টাব্দের এই দিনে তিনি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। ইংরেজি বানান সংস্কারক হিসেবেও তার খ্যাতি ছিল। পৃথিবী বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ ছিলেন তারই একজন প্রিয় বন্ধু। হ্যাঁ বন্ধুরা, এরপরে যিনি, তার নাম হচ্ছে পিটার ফর্ন কর্নেলিয়াস। তিনি ছিলেন চিত্রশিল্পী এবং বিখ্যাত একজন চিত্রশিল্পী। 1783 খ্রিস্টাব্দের এই দিনে তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেন। এটুকুই ছিল বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণ সংক্রান্ত তথ্য কথা। প্রিয় শ্রোতা,
এবার আপনাদেরকে বলছি, আজ 23শে সেপ্টেম্বর যাদের জন্মদিন, সবাইকে আজকে দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। এখন শোনাবো দেশ বিদেশের কিছু বিখ্যাত মানুষের মৃত্যুবরণের কথা। বাংলাদেশের একজন খ্যাতিমান শিক্ষাবিদ, কবি, গীতিকবি এবং লেখক ছিলেন ডক্টর আবু হেনা মোস্তফা কামাল। তাকে 21শে পদক দিয়ে সম্মানিত করা হয়। 1989 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। তুমি যে আমার কবিতা, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, নদীর মাঝি বলে, এই চম্পা নদীর তীরে, তারই লেখা বিখ্যাত কিছু গানের কথা বলছিলাম। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী প্রমথনাথ মিত্রের দেহাবসান ঘটে 1910 সালের এই দিনে। জার্মান রসায়নবিদ ফ্রেডরিক ওয়েলার মৃত্যুবরণ করেন 1882 খ্রিস্টাব্দের আজকের দিনে। অধ্যাপক হিসেবে খুবই সুনাম ছিল তার। ওলন্দাজ চিকিৎসক ছিলেন কে? হেরমান বোরহাফে। তিনি মৃত্যুবরণ করেন 1738 খ্রিস্টাব্দের আজকের দিনে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্ট্রীয় মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড মৃত্যুবরণ করেন 1939 সালের এই দিনটিতে। প্রিয় বন্ধুরা, আজ এভাবেই শেষ টানছি আজকের এই দিনে পর্বটি। প্রিয় শ্রোতা সঙ্গীরা, আমাদের দেশের নামের আগে আছে বাংলা। আবার এই বাংলাই হলো আমাদের ভাষার নাম। আমাদের সংস্কৃতিকেও বলি বাংলা। এই বাংলা আমাদের গর্ব, আমাদের চিরদিনের অহংকার। তা তো বটেই। এই বাংলার ভালোর জন্যে অনেকেই দিয়ে গেছেন প্রাণ। সবাইকে আজও আবার পরম কৃতজ্ঞতায় স্মরণ করি। কারণ এখন যে সংস্কৃতির মাঝে আমাদের বাস, সেই সংস্কৃতির ঐতিহ্য আমরা পেয়েছি আমাদের পূর্বসূরীদের কাছ থেকে। কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রে আমরা এই সংস্কৃতির ছোঁয়া পাই। দর্পণের রূপালী সংস্কৃতি পর্বে আমরা তারই গুণগান গাই। বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে সংকলন তৈরি করেছেন গোলাম মুর্শেদ আহমেদ, আর পরিবেশনায় আছেন সৈয়দা জান্নাত বাঁধন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের সাপ্তাহিক আয়োজন। আমাদের আজকের ছায়াছবি 0 ডিগ্রি। গতানুগতিক চলচ্চিত্রের বাইরে একটু ভিন্ন মাত্রার এই ছায়াছবিটি নির্মাণ করেছেন জনপ্রিয় টেলিভিশন নাট্য নির্মাতা অনিমেষ আইচ। আলোটাই দেখেছো, দেখোনি অন্ধকার। টেলিকমিউনিকেশন কোম্পানিতে কর্মরত অমিত এবং বেসরকারি সংস্থায় চাকরিরত নীরার একমাত্র সন্তান অর্ককে নিয়ে সাধারণ সুখী জীবন তাদের। অফিসের কাজে প্রায়ই নীরাকে বিদেশে যেতে হয়, কিন্তু নীরা একবার বিদেশে গিয়ে আর ফিরে আসে না। সে অমিতকে জানিয়ে দেয় যে সে একজন নব্য রকস্টার মুশফিককে বিয়ে করে এখানেই থেকে যাবে। অমিত ব্যাপারটি মেনে নিতে পারেনি। সে মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে। এরই মধ্যে তার একমাত্র ছেলে অর্ক সড়ক দুর্ঘটনায় মারা গেলে অমিত মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তুমি তোর বেস্ট ফ্রেন্ড, তুমি একটু চেষ্টা করে দেখো না। চাচা কম তো ট্রাই করছি না, দেখেন না আজ কদিন হয়ে গেল কিছুই খাচ্ছে না, একদম ঘুম টুম কিচ্ছু নাই। কাল যে ডাক্তার এসেছিলেন উনি কি বললেন? ডক্টর শফি বললেন ওনার যে মানসিক হাসপাতাল আছে সেখানে ভর্তি করে দিতে। গল্পের অন্যদিকে গ্রামের প্রভাবশালী ব্যক্তিত্ব মন্দ স্বভাবধারী পাটোয়ারি সুন্দরী মহিলা বিয়ে করে দিন কয়েক পরেই ছেড়ে দেয়। এসবের প্রতি বিরক্ত হয়ে তার প্রথম স্ত্রী তাদের একমাত্র মেয়ে সোনিয়াকে কিছু টাকা দিয়ে ঢাকা পাঠিয়ে দেয়। এটাতে ঠিকানা থাকলো, তুই ঢাকা যা গিয়া। এই দুযোগে থাকিস না মা, এই দুযোগে থাকিস না, তুই যা। অজানা অচেনা জায়গায় এসে সোনিয়া তার এক আত্মীয়র সহায়তায় একটি নাচের স্কুলে অফিস সহকারীর চাকরি নেয়। কিন্তু আশামতো হয়ে ওঠে না সব। ডান্স মাস্টার প্রফুল্লবাবুর কুনজরে পড়লে সোনিয়া চাকরি ছেড়ে পালিয়ে যায়। বেশি লেখাপড়া ছিল না, এ কারণেই বাইং হাউসে ছোটখাটো চাকরির ব্যবস্থা করে নেয় সে। কিছুদিন যেতে না যেতে আবারও মালিকের লোলুপ দৃষ্টি। এবার সে একটি অখ্যাত ক্লিনিকে নার্সের চাকরি পায়। এখানেও সেই একই কাণ্ড।
সোনিয়া যখনই নতুন কিছু স্বপ্ন দেখে তা কখনোই বাস্তবে রূপ নেয় না, তাই বেছে নেয় মৃত্যু। সে এক পর্যায়ে আত্মহত্যা করতে গেলে ভাগ্যক্রমে ওয়াহেদ নামে এক কবি তাকে বাঁচায়। এক পর্যায়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু প্রকৃতপক্ষে ওয়াহেদ একজন নারী ব্যবসায়ী। সে ভালোবাসার প্রলোভন দেখিয়ে গোপনে সোনিয়াকে বিক্রি করে দেয়। সেখানে সে শারীরিক নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং শেষ পর্যায়ে সেও অমিতের সেই মানসিক হাসপাতালে ভর্তি হয়। বহু বছর পর চিকিৎসা শেষে দুজনে সুস্থ হয়ে ওঠে। হাসপাতালে পরিচয় হয় দুজনের। অতীত জীবনের নানা ঘটনা দুর্ঘটনা একে অপরের সাথে শেয়ার করে প্রতিজ্ঞা করে যে করেই হোক তাদের জীবনকে যে বা যারা অন্ধকারে ঠেলে দিয়েছে তাদের ওপরে প্রতিশোধ নেবে। আমি আমার পুরনো জীবনটাকে জাস্ট ফেলে দিয়ে এসেছি। এখন আমি নতুন কেউ। আমি এখন শুধু নীরা আহমেদকে খুঁজবো, যে একসময় আমার স্ত্রী ছিল। পৃথিবীর সব নীরা আহমেদের ভেতর থেকে আমি অর্কের মাকে খুঁজে পেতে চাই। সোনিয়া ছদ্মবেশে খুঁজে বেড়ায় নাচের শিক্ষক প্রফুল্ল থেকে কবি ওয়াহেদ পর্যন্ত। অন্যদিকে অমিত খুঁজে বেড়ায় পরকীয়ায় আসক্ত একমাত্র সন্তানকে ছেড়ে যাওয়া নীরা আহমেদকে। এদিকে নীরা ও মুশফিকের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। সোনিয়া একের পর এক খুন করে বেড়ায়। এক পর্যায়ে নীরা তার ভুল বুঝতে পেরে স্বামী মুশফিককে হত্যা করে দেশে অমিতের কাছে ফিরে আসে। অন্যদিকে সোনিয়া প্রকাশ্যে ওয়াহেদকে খুন করে পালিয়ে যাওয়ার সময় অমিত বাঁচিয়ে নিজ গৃহে আশ্রয় দেয়। ঘটনাক্রমে একই ঘরে তারা তিনজনই খুনি। পুলিশ প্রত্যেকটি খুনের সূত্র ধরে তিনজনকে একই জায়গায় গ্রেপ্তার করে। তিনজনই অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে পুলিশের গাড়িতে রওনা দেয় এক অজানা গন্তব্যের দিকে। একটা গভীর কালো টানেল দিয়ে যেন হেঁটে চলেছি। দিন দুনিয়ার কোনো কিছু এখন আর আমাদেরকে স্পর্শ করবে না। আমরা তিনজন চলেছি কোনো এক অজানা দেশের গন্তব্যে, যেখানকার কোনো কিছুই আমরা জানি না। শ্রোতা বন্ধুরা, এই ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, মাহফুজ আহমেদ, দিলরুবা ইয়াসমিন রুহি, ইফতেখার জাইব, মীর রাব্বি, তারিক আনাম খান, টেলি সামাদ, ইরেশ জাকের এবং শিরিন আলম সহ আরও অনেকে। আজ এ পর্যন্তই। কথা হবে আসছে সপ্তাহে অন্য কোনো ছায়াছবির গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দর্পণের সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, সত্যি বলতে কি আমাদের দেশকে নিয়ে আমরা গর্ব করতেই পারি, কারণ আমাদের এমন অনেক কিছু আছে যা অন্য কোনো দেশে নেই। আমাদের ভালো বলবার মতো আলো আছে অনেক, যে আলো আজও ইতিহাসের বুকের মাঝে গৌরব ছড়ায়। এবারে রয়েছে দর্পণে বাংলা গৌরব পর্বে আমাদের ঐতিহ্যের আলোকে ছড়িয়ে দেব শ্রোতা বন্ধুদের মনের উঠোনে। বাংলা গৌরব শীর্ষক নিবন্ধ গ্রন্থনায় রয়েছেন শেখ আহমেদ মোস্তফা শাওন, উপস্থাপনায় ফয়সাল আহমেদ অনন্ত। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই বা ভৌগোলিক নির্দেশক আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন এক চিহ্ন যা ভৌগোলিকভাবে ও ঐতিহ্যগতভাবে পাওয়া পণ্যে ব্যবহার করা হয়। জিআই পণ্য উৎপাদনে নির্দিষ্ট পরিবেশ, আবহাওয়া ও সংস্কৃতি ভূমিকা রাখে বলে এই ট্যাগ দেওয়া হয়। জিআই ট্যাগ পাওয়া পণ্যে ভৌগোলিক গুণ, মান ও স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। কোনো পণ্য জিআই ট্যাগ পেলে সেটিকে বিশ্বজুড়ে ব্র্যান্ডিং করা সহজ হয়। তখন দেশে বিদেশে পণ্যগুলোর বিশেষ গুরুত্ব তৈরি হয়। জিআই ট্যাগ পাওয়ার পর সংশ্লিষ্ট দেশ পণ্যটি বাণিজ্যিকভাবে উৎপাদন করার অধিকার সহ আইনি সুরক্ষা পায়। বাংলাদেশে প্রায় 735 প্রজাতির মাছ পাওয়া যায়। এর মধ্যে ইলিশ কেন জাতীয় মাছ হলো তা নিয়ে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা, নথি বা ইতিহাস গ্রন্থে পাওয়া যায়নি।
বাংলাদেশের সাগর, নদী, জলাশয় এবং মাছের আন্তঃসম্পর্কের ইতিহাস খুঁজতে গেলে উজান থেকে নেমে আসা ব্রহ্মপুত্র নদ আর গঙ্গার মতো বিশাল নদীর প্রসঙ্গ আসবে। ওই দুই অববাহিকা থেকে সৃষ্ট হাজারো ছোট বড় নদী বঙ্গোপসাগরে মিশে যাওয়ার ভৌগোলিক কার্যকরণ উঠে আসবে। এসব জলাশয়ে ঘুরে বেড়ানো মাছের মধ্যে ইলিশের পাশাপাশি চিতল মাছের পেটি, পাঙ্গাস মাছের ঝোল আর রুই মাছের মাথা নিয়েও বাঙালির আবেগ আর ভোজন রসিকতার অনেক প্রমাণ পাওয়া যাবে। ইলিশ লোনা পানির মাছ। বাংলাদেশের উপকূলীয় নদীগুলোতে প্রচুর ইলিশ পাওয়া যায়। এছাড়া পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলীতেও ইলিশ বিচরণ করে। বড় আকারের একটি মা ইলিশ 20 লাখ পর্যন্ত ডিম দেয়। সেপ্টেম্বর অক্টোবর মাসে মা ইলিশ বেশি ডিম দেয়। ইলিশ মাছ যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ আমিষ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই ইলিশ শুধু জাতীয় মাছই নয়, অর্থনীতিতেও রয়েছে এর বিরাট অবদান। পরিসংখ্যান মতে দেশের মোট মাছ উৎপাদনের 12 আসে ইলিশ মাছ থেকে, যার আনুমানিক অর্থমূল্য 8,125 কোটি টাকা। ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে বাংলাদেশের ভৌগোলিক পণ্য ইলিশ। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এই মাছ, যা নিঃসন্দেহে বাংলাদেশের এক সুদূর প্রসারী সাংস্কৃতিক অর্জন। ইলিশকে বলা হয় রূপালী শস্য, তবে পদ্মার ইলিশের সুনাম বিশ্বজুড়ে। এর আকৃতি, স্বাদ, গন্ধ অতুলনীয়। সাধারণত পদ্মার ইলিশ একটু বেটে খাটো হয়, গায়ের রং উজ্জ্বল। সাগরের ইলিশ হয় সরু ও লম্বা, তুলনামূলক কম উজ্জ্বল। ইলিশের বাস সাগরে। ডিম পাড়ার সময় হলে এরা নদ নদীতে আসে। পদ্মা, মেঘনা ছাড়াও দেশের আরও কিছু নদ নদীতে ইলিশ মেলে। সমুদ্র থেকে ইলিশ নদীতে ঢোকার পরে নদীর উজানে মানে স্রোতের বিপরীতে যখন চলে, সে সময় এদের শরীরে ফ্যাট বা চর্বি জমা হয়। এই তেলের জন্যই ইলিশের স্বাদ হয়। বন্ধুরা, আমাদের দেশটাকে আমরা অপরূপ বাংলা হিসেবে অভিহিত করতেই তো পারি, কারণ আমাদের আজকে অপরূপ কত জায়গা, কত শৈল্পিক স্থাপনা আছে, পর্যটন শিল্প আছে, কত প্রত্নতত্ত্বের নিদর্শন। এই যে সামনে শীত আসছে, সবাই বিভিন্ন শালবনে যাবে, ঘুরতে যাবে, পিকনিক করতে যাবে, তাই না? এরকম একটা বিষয় কাজ করে। প্রিয় বন্ধুরা, দর্পণের এ পর্যায়ে আমরা শুনবো অপরূপ বাংলা পর্বে। আর এই অপরূপ বাংলা পর্বে আমরা শুনবো প্রাসঙ্গিক এমনই কিছু কথার উচ্চারণ। প্রতিবেদন রচনা করেছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আর নিবেদনে থাকছেন আলেয়া ফেরদৌসী চম্পা। প্রিয় শ্রোতা, আজ আপনাদের সামনে তুলে ধরব উত্তরবঙ্গের সীমান্ত ঘেরা জেলা দিনাজপুরের বীরগঞ্জের সিংড়া জাতীয় উদ্যানের পরিচিতি। সিংড়া উদ্যানটিকে সাজানো হয়েছে হাজারো গাছগাছালি, বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ও দেশি বিদেশি পাখিদের মিলন মেলায়। সিংড়া জাতীয় উদ্যান স্থানীয়দের কাছে সিংড়া শালবন নামে পরিচিত। সিংড়া বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল। পিছনে ফিরে তাকালে জানা যায় 1885 সালে সিংড়া বনকে অধিভুক্ত করা হয়, আর গেজেট প্রকাশ করা হয় বাংলাদেশের স্বাধীনতার পর 1974 সালে। এরই ধারাবাহিকতায় 2010 সালে অন্য 3টি বনাঞ্চলের সাথে এটিকেও জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। সিংড়া মৌজার নামানুসারে সংরক্ষিত এ বনের নাম দেয়া হয় সিংড়া জাতীয় উদ্যান। উত্তরবঙ্গের জাতীয় এ বনটির অবস্থান দিনাজপুর জেলা থেকে 40 কিলোমিটার উত্তরে, বীরগঞ্জ উপজেলা থেকে মাত্র 15 কিলোমিটার অদূরে 8 নং ভোগনগর ইউনিয়নে। এ বনভূমির মোট আয়তন 355 হেক্টর এবং এর মধ্যে সংরক্ষিত জাতীয় উদ্যানের পরিমাণ 305.69 হেক্টর। নর্ত নদী, ডালাগ্রাম, চাউলিয়া ও সিংড়া নামে 4টি মৌজায় এ জাতীয় উদ্যানের বিস্তৃতি। বন্যপ্রাণীর সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন এবং পর্যটন সুবিধা উন্নয়নে 3টি বিষয়কে সামনে রেখে 2010 সালের 10ই অক্টোবর বন বিভাগ এটিকে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দেয়।
প্রাকৃতিক গাছপালা আর হারানো উদ্ভিদ সংরক্ষণের জন্য এ বনের রয়েছে ব্যাপক সুখ্যাতি। সিংড়া শালবনে যেমন উদ্ভিদরাজি রয়েছে, তার মধ্যে পত্রঝরা শালবৃক্ষও অন্যতম। শাল ছাড়াও এ বাগানে রয়েছে জারুল, শিমুল, মিঞ্জিরি, তারুল, শিলকরই, আকাশমণি, সেগুন, গামার, আমলকি, হর্তকি, বয়রা, ঘোড়ানিম, গুটিনিম, সোনালু প্রভৃতি উদ্ভিদ। এগুলোর বাহিরে আরও রয়েছে নাম না জানা নানা প্রজাতির উদ্ভিদ ও গুল্মলতা। প্রকৃতির অপার দান এ বনে একসময় বাঘের গর্জন শোনা গেলেও আজ তা নেই। ছিল নীলগাইসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। বনভূমি ধ্বংস ও অতিরিক্ত জনসংখ্যার চাপে আজ সেসব জীবজন্তুর আর দেখাই মেলে না। বর্তমানে এই উদ্যানে যেসব প্রাণীর দেখা যায় তা হল সাপ, বেজি, খরগোশ, শিয়াল, পতেঙ্গা ও হরেক প্রজাতির পাখি। ভোরের আলোয় পাখিদের ঘুম ভাঙানো কিচিরমিচির গান আর শেষ বিকেলে গাছে গাছে উড়াউড়ি মনোমুগ্ধকর এক পরিবেশ। এখানে রয়েছে দেশি বিদেশি হাজারো প্রজাতির পাখি। মনে পড়ে শ্রোতা সঙ্গীরা, সূচিতে কি বলেছিলাম, তোমার চোখ এত লাল কেন? হ্যাঁ, কবিতাটি মূলত লিখেছেন কবি নির্মলেন্দু গুণ এবং পড়ে শোনাচ্ছেন হাসান মাহাদি লালটু। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক। কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন, এত লাল কেন। চমৎকারী আবৃত্তি শুনতে শুনতে ঘড়ির কাঁটা আমাদেরকে জানান দিচ্ছে বিদায় নিতে হবে। তবে যাবার আগে বলতে চাই শেষ কথাটুকু। আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপস শিপনের, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি মোহাম্মদ জসিমউদ্দিন এবং আপনাদেরই আমি রৌনক জাহান। প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামাল চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান।